নমস্কার। নমস্কার। আমরা এখন আছি ম্যাম প্রত্যুষ মুখার্জির সঙ্গে। ম্যাম আপনি কিছু বলুন। আমি বেসিক্যালি একজন আর্টিস্ট। আমার পড়াশোনা শান্তিনিকেতন কলা ভবনে। আমার স্পেশালাইজেশন ছিল পেইন্টিং, কিন্তু যেহেতু শান্তিনিকেতনে ছিলাম আমার খুব সৌভাগ্য হয়েছে সেখানে আমি টেরাকোটা, ডোকরা এবং আমাদের নন্দন মেলার সময় বিভিন্ন রকম কাজ শিখতে হয়। মোটামুটি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে একটা ভীষণ, আর সব থেকে বড় কথা আমার খুব ভাবতে ভাল লাগে, বলতে ভাল লাগে। শান্তিনিকেতনে প্রথম যেদিন আমার ক্লাস পড়ে সেটা গ্রাফিক্স ডিপার্টমেন্টে ছিল। সেখানে একটা লিথোর মানে প্রিন্ট নেওয়ার মেশিন ছিল, সেটা শুনেছিলাম সেটা জার্মানি থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রেজেন্ট করা হয়েছিল। যেদিন ওই ঘরটায় দাঁড়িয়ে মেশিনটার সামনে দাঁড়ালাম আমি না মানে আমার কিরকম একটা গায়ের রোম খাড়া হয়ে গেল আর কি, যে এইটা রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রেজেন্ট করা হয়েছিল, এটা এখানে রাখা রয়েছে। তারপরে তো আস্তে আস্তে জানি ওখানে সত্যজিৎ রায় থেকে শুরু করে দিকপাল মানুষরা পড়েছিলেন। মাঝে মাঝে আমি মজা করে বলি আমি সত্যজিৎ রায়দের জুনিয়র, এইটা মজা করে বলি। এটা অবশ্যই কোনো যোগ্যতা নেই, যে সত্যজিৎ রায়ের জুনিয়র হয়তো পড়াশোনার সূত্রে মজা করে বলতে পারি, বাট সবসময় ওনাদের প্রতি ওনাদের যে কাজের পজিটিভিটি এবং সেই শ্রদ্ধা, সেটার থেকে কিন্তু আমি আজ অবধি কোনো দিন বিচ্যুত হইনি। আমি হয়তো সব সময় মানে সকাল থেকে উঠে ঠিক পুজো করার মতো, এটা রামানন্দদা বলতেন যে পুজো করার মতো করে ছবিটার কাছে বসতে হবে। রামানন্দদা একটা সময়ের মানুষ, একটা ফেজের মধ্যে দিয়ে গেছেন, পড়িয়েছেন আর্ট টিচার হিসেবে। আমাকে যখন অফিসে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করতে হয় তখন ওই টেবিলের মধ্যে ছোট্ট একটা খাতা, ওটাই আমার মনে হয় ঠাকুরের আসনের মতো আমার ছবির আসন। ওইটুকু যে আঁকিবুকি একটু করলাম সেটা আমার একটা শ্রদ্ধা। তো এইভাবে মানে আমি আমার জীবনের যে গতি প্রকৃতি তার মধ্যে দিয়ে, আমি যখন হাতে ছবিও আঁকি না তখন আমি প্রচুর গান শুনি। আমার যখন খুব ইচ্ছে করে না একটু সেলাই করি, লিখি। নট দ্যাট যে আমি অলওয়েজ ছবি আঁকছি, কিন্তু যখন আঁকতে বসি সেটাকে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে চেষ্টা করি। কতটা পারি আমি বলতে পারবো না, কিন্তু উইশফুল থিঙ্কিংটা সব সময় থাকে, এটুকু বলতে পারি। আর সেটা শান্তিনিকেতনে ওই যেমন ফুলের গয়না শেখা থেকে শুরু করে মানে অনেক ফেলে দেওয়া জিনিস, সেগুলো পরবর্তীতে কর্মক্ষেত্রে আমার স্টুডেন্টদের ক্ষেত্রে আমি যখন স্কুলে পড়িয়েছি, কলেজে পড়িয়েছি, টিচার্স ট্রেনিং কলেজে, এগুলো কাজে লাগিয়েছি। আজকে আমি হয়তো মানে অ্যাডমিনিস্ট্রেশনের একটা কাজের সাথে যুক্ত, কিন্তু সেখানেও আমার কাজের মধ্যে আমার সাথে যখন কোনো মানুষ দেখা করতে আসে আমি চেষ্টা করি আমার কথাবার্তা বা ব্যবহার বা আমার স্টাফ যারা সাবঅর্ডিনেটস আছে তাদের মধ্যে কোঅর্ডিনেশনটা সবসময় তো আর ভালো কথা বলে হয় না, নরমে গরমে বুঝিয়ে ব্যালেন্স করে যাতে করা যায়, মানে আলটিমেটলি একটা কাজকে হয়ে তোলানো যায় যাতে, সেই শিক্ষাটা আমি পেয়েছি। সেটা আমার স্কুল থেকে আমি পেয়েছি, আর পরবর্তীতে আমি একটা ব্রাহ্ম ইনস্টিটিউশনে পড়া মানুষ। আর আমি মানে আমি মানুষের জীবন, মানুষের কাজ আর মানুষ তার যদি কোনো উপকার না করতে পারি, যেন অপকার না করি, সবসময় এটা আমার মনে হয়
এইভাবে আমার ছবির মধ্যেও আমার এই ভাবনাগুলো আন্ডার কারেন্টের মতো আসে। আপনার মতো মানুষকে আমরা অতিথি হিসাবে পেয়ে ভীষণই গর্বিত, ভীষণই গর্বিত। আমি জানি না আমি খুব গর্বিত হওয়ার মতন মানুষ কিনা, আপনারা বলছেন আমার ভালো লাগছে। ঈশ্বরের কাছে আমার একটা নিবেদন, আমার কোনো প্রশংসা আমাকে যেন অহমিকায় পরিণত না করিয়ে দেয়, আমি যাতে আপনাদের কথাগুলো রাখতে পারি। আর আরেকটা জিনিস আমার ভালো লাগছে বলতে, আপনারা এসছেন বলে আপনাদের কাছে শুনলাম। সত্যি কথা বলতে কি, আমি ছোট থেকেই যখন ছবি আঁকতাম, আমি যখন ছবি আঁকতে পড়তেও গেলাম, আমাকে পড়তে যাওয়াটাও অ্যালাউ করা হয়নি, কারণ ছবি এঁকে কি হবে। আজ এই বয়সে এসেও আমাকে কিন্তু শুনতে হয় ছবি এঁকে আমি কি পেয়েছি। আমি কি পেয়েছি আমি বলতে পারবো না, আমি অনেক অর্থ সম্পদ কিচ্ছু পাইনি, কিন্তু আমি কিছু রেসপেক্ট পেয়েছি। আমার কাজটা খুব অন্য ধরনের, এইটুকু মানুষ রিকগনিশন করেছে। তবে হ্যাঁ, বাঁচতে গেলে অর্থ লাগে, তার জন্য আমাকে খুব কম্প্রোমাইজ করেই একটা চাকরি করতে হয়। সেটা যদি কোনো আর্টিস্টকে করতে হতো তার অবস্থা টাইট হয়ে যেত, কারণ অসম্ভব ব্যাপার। এটা আমাকে অনেক সিনিয়র আর্টিস্টরাও বলেছেন যে কী করে করো। গণেশ হাগরি আজকে তিনি অত্যন্ত অসুস্থ, উনি একবার আমার অফিসে গিয়েছিলেন, গিয়ে বলেছিলেন তুমি চাকরিটা করো, কি করে ছেড়ে দাও। আর আমি এক্ষুনি ছেড়ে দেবো, আপনি আমাকে এই মাইনেটা হাত খরচা হিসেবে প্রোভাইড করুন। আমার একটুও ইচ্ছে করে না, বিশ্বাস করে আমি মাইনেটুকু পাই বলে চাকরি করি। সেটাই মানে ওনার সাথে আমার সম্পর্কটা হয়তো এরকম ভালো বলেই আমি ওনাকে কথাটা বলতে পেরেছি, খুব মজার ছলে, উনিও আমায় মজার ছলেই বলেছিলেন। তো সেটা নিয়ে উনি এখনো আর ফোনে কথা হয়, কারণ উনি খুব অসুস্থ। উনি গেলেই একটা ইনফেকশন যদি আক্রান্ত হন, আমরা কেউ এখন ওনার কাছে যাচ্ছি না। কিন্তু আমার ছবি আঁকার এই বাঁধুনির মধ্যে এই যে রবীন্দ্রনাথের লেখা, বিনোদ বিহারীর লেখা বা দৃষ্টি সৃষ্টি যা, এবং পরবর্তীতে আমি সব থেকে মানে গণেশবাবুকে আমি অনেকটা পেয়েছি আর কি। আমি ওনার কাছে হাতে ধরে হয়তো শিখিনি, কিন্তু ওনার কথা, ওনার ভাবানো, আমার কাজ দেখে দেওয়া, সেগুলোর মধ্যে থেকে উনি আমাকে অনেক কিছু শিক্ষা দিয়েছেন। আমি ওনাকে বলি, আমি এই জন্মে তো শিল্পী হতে পারলাম না, একটু বুঝতে শিখেছি। আমার বোধহয় শিল্পী হতে গেলে আরও কয়েকবার জন্মাতে হবে, যদি জন্মান্তর বলে কোনো ব্যাপার থাকে। তো আমি এটা খুব বিলিভ করি। আর আরেকটা কথাই, যেটা বলতে গিয়ে এত কথা বললাম, ছবি আঁকাটাকে কেউ অ্যালাউ করে না, কারণ ছবি এঁকেই তাৎক্ষণিকভাবে রোজগার করা যায় না। কিন্তু সেখানে মানুষ আজও ছবি আঁকছে, এবং চিত্রানুগের মতন সংস্থা তারা বেশ খুঁজে খুঁজে, খুব আনকোড়া লোকজন চট করে লাইমলাইটে আসে। জানেন, আমি যেমন চট করে লাইমলাইটে আসতে পারার লোকই না, কারণ আমি চাকরি করেই সময় ঘুরিয়ে উঠতে পারি না। তার মধ্যে যেটুকু এক্সিবিশন ইত্যাদি ইত্যাদি করি, যেটুকু তাতে হয় সেইটুকুনি ছাড়া আমার আলাদা করে ওপেনিং দেখতে যাওয়া, মানে পিয়ার মেনটেন করা আমার হয়ই না। তো সেরকমভাবে এসছে আমার কাছে, তার মানে এদের এরকম একটা উদ্দেশ্য আছে যে এরকম ছেলে মেয়েদের, কারণ আমরা তো নোন ফেস জানি, কিন্তু আননোন ফেসের মধ্যেও কোয়ালিটিস থাকে, তাদেরও কিছু ভাবনা চিন্তা থেকে তারা কাজ করে, সেখান থেকে তাদের একটা বিশ্বাস থেকে তারা তাদের যাপন প্রক্রিয়াটা চালিয়ে যায়। সেটাকে যে চিত্রাণু মানে অ্যাপ্রিসিয়েট করছে, এটা আমার কাছে একটা খুব বড় পজিটিভ দিক। আর আমার খুব মনে হয় আজ সারা পৃথিবী যুদ্ধ বিধ্বস্ত, প্রতিদিনের জীবনে আমাদের বাঁচার যুদ্ধ, কিন্তু কোথাও একটা সুকুমার বৃত্তি হারিয়ে যাওয়াটা তো সার্বিকভাবে হচ্ছে, প্রশাসনিকভাবে হচ্ছে, এই পাওয়ারের কাছে আমরা তো দাঁড়াতে পারছি না, কিন্তু একটা কলম, একটা তুলির কিন্তু অনেক জোর আছে। একটু যদি সংবেদনশীলভাবে যারা অর্থবান, যারা কিনতে পারবেন, যাদের এক্সেস আছে, তারা এগিয়ে আসেন, অন্তত একটা জামা কম কিনে, একটা যদি ছোট ছবিও কিনে পেট্রন করেন, সেটাও যদি চিত্রাণু সেই ধরনের মানুষদের কাছে তুলে ধরেন, আমার মনে হয় এই যে শিক্ষা থেকে, জীবন থেকে নান্দনিকতার চর্চা হারিয়ে যাচ্ছে, সেটা আমার বোধ হয় পুনরুদ্ধার হবে। আগে সন্ধ্যেবেলা আমরা গলা সাদার আওয়াজ পেতাম, প্রত্যেক বাড়িতে একটা গান গাইতেই হবে, একটা চর্চা ছিল। আজকের দিনে কি হবে গান গেয়ে, কি হবে খেলাধুলো করে, কি হবে ছবি এঁকে, এইটাই হচ্ছে কথা। হয় ডাক্তার হোক, নয় ইঞ্জিনিয়ার হোক, মেয়েদের তো ডাক্তার হতে গেলে বিপন্নতার শেষ নেই আমাদের রাজ্যে। তাহলে তোমরা বেরিয়েই একটা তাৎক্ষণিক রোজগার করতে পারবে, রোজগার চাই, রোজগার চাই, রোজগার চাই। এই রোজগার চাই করতে করতে পশ্চিমবঙ্গ রোজগারহীন হয়ে গেছে। কাজেই আমি আজকেও সকালবেলা আমাকে যোগেন্দ্র স্ত্রী বৌদি ফোন করে বলছিলেন, উনি তো অনেকটা দিন বাইরে কাটিয়েছেন, বলছেন যে একটা
একটা অন্ধ্রপ্রদেশের একজন সিনিয়র আর্টিস্ট বলেছিলেন আমরা বাঙালিদের পায়ের দিকে তাকিয়ে কথা বলতাম, তাদের নলেজ, তাদের উইজডম, এগুলো আমাদেরকে শ্রদ্ধায় আমাদের মাথা নত করিয়ে দিত। আজকে বাঙালিদের মধ্যে সেটা পাওয়া যাচ্ছে না। আমার এটাও একটা ইচ্ছা রইল, এত পজিটিভ ভাবনা নিয়ে এগিয়ে যাওয়া চিত্রানুগের কাছে। তারা কিন্তু এই মননশীলতা, ডেপথ, যেটা গভীরতা আছে, গভীরতার চর্চা হয় না আজকের দিনে, সবই ওপর ওপর সারফেসিয়াল, সেটাকে নিয়েও তারা যেন একটু ভাবে। আমি সবসময় ওদের জন্য আমার যতটা শুভেচ্ছা আমি জানালাম। কোনো আবার কখনো আমাকে ওরা সঙ্গে চাই না, আমি নিশ্চয়ই ওদের সাথে থাকবো। কিন্তু আমার একটাই চাহিদা, যারা এইভাবে আর্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সচেষ্ট হচ্ছে, সেই সচেষ্ট হওয়াটা যেন খুব পজিটিভভাবে হতে পারে, এটা আমার সবসময় বল রইল। এবং আরও জুনিয়র, আজকের দিনে আর্ট কলেজে যারা পড়তে যায় বাড়ির বিরুদ্ধেই কিন্তু অনেকেই যায়। আর বেশিরভাগ আর্ট কলেজে পড়া ছেলেমেয়েরা অনেকেই তো অর্থবান বাড়ি থেকে যায় না, কাজেই তাদের একটা যাতে আর্থিক, শুধু প্যান্ডেল করে নয়, শুধু কমার্শিয়াল কাজ করে নয়, কিছুভাবে যাতে সেই ব্যবস্থাটা হয়, তাহলে তার বাবা মায়ের কাছেও তার একটা মেসেজ যাবে, সমাজের কাছেও তার একটা সম্মান থাকবে। আর এই ছবি এঁকে কি হবে কথাটা হয়তো সমাজ থেকে সরে যাবে, এটা আমার সবসময় মনে হয়। আমি যখন শিক্ষকতা করতাম তখনও তাদের বলেছি, এটুকু নিজেকে বাঁচিয়ে রাখার জন্য করো, বই পড়া, গান শোনা, বড় বড় মানুষদের জীবনী পড়া, ছবি যদি আঁকতে ইচ্ছে হয় ছবি আঁকা, যেটুকু যার গুণ আছে ওটা নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, কারোর জন্য নয়। যখন তুমি সেটা দেখবে নিজের ভেতরে আত্মস্থ করেছো, তখন তোমার চলা ফেরা কথা সব কিছুর মধ্যে দিয়ে তুমি সমাজের মধ্যে একটা জায়গা করে নিয়েছো। আমার কাছেও ছবি আঁকা জিনিসটা, আমি খুব বলি যে এই যে আমরা বাড়ি ঘরের মধ্যে বসে আছি, আমরা কি দেখতে পাচ্ছি বাড়ির ভিতটা কোথায় আছে, কেমন ভাবে হয়েছে? আমরা কি দেখতে পাচ্ছি কিভাবে ইটের মধ্যে ইটকে সিমেন্ট বালির মিশ্রণ দিয়ে মিশিয়ে গাঁথা হয়েছে? ছবি আঁকা কিন্তু এই গাঁথাটা, যেটা ওপরের ডেকোরেশনের একদম বাইরে, যেটা ছাড়া ওপরের ডেকোরেশনটা হয়ই না। এইভাবে যদি বাবা মায়েরা ভাবতে শিখে নিতে পারে, সন্তানরা নিতে পারে, এবং চিত্রানুগের মতো যে সমস্ত সংস্থা আছে তারা যদি এগুলো ভাবাতে পারে, আমার মনে হয় একটু একটু করে হলেও কিছু পরিবর্তন আসবে। আমি সবসময় এই কি বলবো, আমার এই বিষটা সবসময় থাকে। সবাই তো ডাক্তার হবে না, সবাই ইঞ্জিনিয়ার হবে না, সবাই প্লেন চালাতে পারবে না, সবাই জাহাজ চালাতে পারবে না। ছোট 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 করে মানুষের বেঁচে থাকে না ভীষণ প্রয়োজন। নমস্কার। এই প্রদর্শনীতে আমি আছি আরো অনেকের সাথে, অনেক বড় এবং আমার অনেক বন্ধুদের সাথে। সবাইকে আসতে হবে, কিন্তু সবাই যদি আমাদের এই ক্রিয়েটিভিটি শিল্পকর্ম দেখেন। নমস্কার, নমস্কার, সবাইকে আসতে হবে। সবাইকে আসতে হবে। হ্যাঁ।